হ্যালো বন্ধুরা, আমার নাম তানভি রহমান প্রীতি। আমি বাংলাদেশের একজন মেয়ে। অনেক স্বপ্ন আর আশা নিয়ে আমি আমার স্বামীর ঘরে এসেছিলাম। বিয়ের দিন যখন আমি লাল শাড়িতে সেজে আরিয়ান আহমেদের পাশে দাঁড়িয়েছিলাম, তখন মনে হচ্ছিল আমার জীবনটা একটা রূপকথার গল্পের মতো হবে। কিন্তু বিয়ের কয়েক সপ্তাহ যেতেই আমার সেই স্বপ্নে যেন ছায়া পড়তে শুরু করলো। আরিয়ান আমার স্বামী একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার চোখে আমার জন্য কোন উষ্ণতা নেই। তার আচরণে একটা অদ্ভুত দূরত্ব আছে, যেন আমি তার জীবনে একটা অতিরিক্ত বোঝা। আমার মন বলে এই দূরত্বের পিছনে কোন গভীর রহস্য লুকিয়ে আছে। প্রতিদিন সকালে আমি আরিয়ানের জন্য তার পছন্দের কফি বানাই, তার পছন্দের সেই কফি যেটা সে একবার বলেছিল তার কাছে সবচেয়ে ভালো লাগে। কিন্তু আজ সকালেও সে কফির মগের দিকে তাকিয়ে শুধু বলল, আমি বাইরে খেয়ে নেব। তার কথার মধ্যে একটা শীতলতা ছিল যা আমার বুকের মধ্যে ব্যথার মতো বিঁধল। আমি হাসি মুখে বললাম, ঠিক আছে, তবে একটু টেস্ট করে দেখো, আমি তোমার জন্য অনেক যত্ন করে বানিয়েছি। কিন্তু সে শুধু একবার তাকিয়ে চলে গেল। তার চোখে আমি যেন একটা অদৃশ্য দেওয়াল দেখতে পেলাম। আমার মনে হলো তার মনের গভীরে কিছু একটা লুকিয়ে আছে। আরিয়ানের বাবা মা আমাকে খুব ভালোবাসেন। তারা আমার চাচা চাচি, কারণ আরিয়ান আমার চাচাতো ভাই। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। তবে আমার মনে হতো এই বিয়েতে আরিয়ানের মন নেই। একদিন চাচি আমাকে বললেন, তানভি, তুমি ধৈর্য ধরো। আরিয়ান একটু সময় নেবে, কিন্তু সে বুঝবে তুমি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি হাসলাম, কিন্তু মনে মনে একটা সন্দেহ জাগল। আরিয়ানের এই আচরণের পিছনে কি শুধুই তার স্বভাব নাকি অন্য কিছু? আমি ঠিক করলাম তার মনের দরজা খোলার চেষ্টা করব। একদিন রাতে আরিয়ান অফিস থেকে ফিরল। আমি তার জন্য তার পছন্দের মাছের ঝোল আর ভাত তৈরি করেছিলাম। টেবিলে বসে সে খাবারের দিকে তাকালো, কিন্তু কিছু না বলে শুধু খেতে শুরু করল। আমি তার পাশে বসে বললাম, তোমার দিনটা কেমন গেল? সে শুধু বলল, ভালো। তার কথার মধ্যে কোন উৎসাহ ছিল না। আমি আবার বললাম, আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাই আরিয়ান। কিন্তু সে উঠে গেল, বলল, আমি ক্লান্ত তানভি, আমার একটু একা থাকতে হবে। তার এই কথা আমাকে যেন আরো দূরে ঠেলে দিল। পরদিন আমি আরিয়ানের ফোনের দিকে তাকিয়ে দেখলাম সে একটা নাম্বারে কথা বলছে। আমি দূর থেকে শুনলাম সে বলছে, নিশিতা, তুমি কেমন আছো? আমার হৃদয় যেন থমকে গেল। নিশিতা কে? এই নিশিতা? আমার মনে একটা ঝড় উঠল। আরিয়ানের জীবনে কি এখনো কেউ আছে? আমি ঠিক করলাম এই রহস্য আমি উন্মোচন করব। আমি তার ফোনের কথোপকথনের দিকে আরো মনোযোগ দিলাম, কিন্তু সে ঘর থেকে বেরিয়ে গেল। আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল, যেন আমি তার জীবনের একটা অংশ থেকে বঞ্চিত। আরিয়ানের বন্ধু সজীব আমাদের বাসায় এল। সে আমাকে বলল, তানভি, আরিয়ান একটু জটিল মানুষ, তার মনের ভেতর অনেক কিছু চলে, তবে সে ভালো মনের মানুষ। তুমি তার জন্য যা করছো সেটা সে একদিন বুঝবে। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, সজীব কি কিছু লুকাচ্ছে? আরিয়ানের এই দূরত্বের পিছনে কি সত্যি নিশিতার কোন ভূমিকা আছে? আমি সজীবকে জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু সাহস পেলাম না। আমার মন বলল, আমাকে আরো ধৈর্য ধরতে হবে। প্রতিদিন আরিয়ানের ছোট ছোট চাহিদা পূরণ করার চেষ্টা করি। তার পছন্দের শার্ট কাঁচি, তার অফিসের কাগজপত্র গুছিয়ে রাখি, কিন্তু সে কখনো ধন্যবাদ বলে না। তার চোখে একটা রহস্যময় দৃষ্টি থাকে, যেন সে আমাকে পরখ করছে। একদিন আমি তার ঘরে গিয়ে বললাম, আরিয়ান, আমরা কি একটু কথা বলতে পারি? সে বলল, এখন সময় নেই তানভি। তার কথায় আমার মন ভেঙে গেল, কিন্তু আমি হাল ছাড়লাম না। আমি ভাবলাম তার এই দূরত্বের পিছনে একটা গল্প আছে, আর আমি সেই গল্প জানতে চাই। রাতে যখন আরিয়ান ঘুমিয়ে পড়ল, আমি তার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে তার দিকে তাকালাম। তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন তার মনে কোন ঝড় চলছে না। আমি ভাবলাম, এই শান্তির পিছনে কি কোন রহস্য লুকিয়ে আছে। আমি ঠিক করলাম আমি তার মনের কাছে যাব, তার ভালোবাসা জিতব। আমার মনে একটা অদৃশ্য আকর্ষণ জাগল, যেন আমি তার কাছাকাছি যাওয়ার পথ খুঁজে পাচ্ছি। কিন্তু এই পথে কি অপেক্ষা করছে তা আমি জানি না। দিনগুলো যেন ধীরে ধীরে কেটে যাচ্ছে, কিন্তু আরিয়ানের সঙ্গে আমার দূরত্ব কমছে না।
প্রতিদিন সকালে আমি তার জন্য তার পছন্দের নাস্তা তৈরি করি। আজও তাই করলাম। টেবিলে তার প্রিয় প্যানকেক আর কালো কফি রাখলাম। ভেবেছিলাম হয়তো আজ একটু হাসবে, কিন্তু সে শুধু একবার তাকিয়ে বলল, আমি তাড়াতাড়ি বের। তানভি তার গলায় সেই একই শীতলতা। আমি হাসার চেষ্টা করে বললাম, একটু খেয়ে যাও আরিয়ান, তোমার শরীরের জন্য ভালো হবে। কিন্তু সে শুধু মাথা নেড়ে বেরিয়ে গেল। আমার মনে একটা প্রশ্ন জাগলো, এই দূরত্ব কি শুধুই তার স্বভাব নাকি এর পিছনে নিশিতার ছায়া? বিকেলে আরিয়ানের বোন তানিয়া আমাদের বাসায় এল। তানিয়া আমার সঙ্গে খুব মিশুক। তার সঙ্গে কথা বললে মনটা হালকা হয়। আমি তাকে আরিয়ানের আচরণের কথা বললাম, কিন্তু সরাসরি নিশিতার কথা উত্থাপন করলাম না। তানিয়া বলল, তানভি তুমি খুব ভালো মেয়ে। আরিয়ান একটু সময় নেবে, কিন্তু তুমি হাল ছাড়ো না। তার কথায় আমার মনে একটু সাহস জাগলো, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দ্বিধা দেখলাম। সে কি কিছু জানে যা আমাকে বলছে না? আমি ঠিক করলাম তার কাছ থেকে আরো কিছু জানার চেষ্টা করব। একদিন দুপুরে আমি আরিয়ানের অফিসে তার জন্য টিফিন নিয়ে গেলাম। ভেবেছিলাম হয়তো আমার এই ছোট্ট যত্ন তার মনে একটু জায়গা করে দেবে। অফিসে পৌঁছে দেখি সে একটা মিটিংয়ে ব্যস্ত। আমি তার টেবিলে খাবার রেখে অপেক্ষা করলাম। মিটিং শেষে সে আমাকে দেখে অবাক হলো। তুমি এখানে কেন? তার গলায় বিরক্তি। আমি হেসে বললাম, তুমি তো সকালে নাস্তা করনি, তাই ভাবলাম দুপুরে একটু খেয়ে নাও। সে শুধু বলল, এসবের দরকার নেই, আমি বাইরে খেয়ে নেব। কিন্তু আমি লক্ষ্য করলাম তার চোখে একটা ক্ষণিকের নরম ভাব ফুটে উঠল, যেন আমার যত্ন তাকে স্পর্শ করেছে। রাতে আরিয়ান ফিরল অনেক দেরি করে। আমি তার জন্য খাবার গরম করে টেবিলে রাখলাম। সে চুপচাপ খেতে বসল, কিন্তু আমি লক্ষ্য করলাম তার ফোনে একটা মেসেজ এলো। সে তাড়াতাড়ি ফোনটা উল্টে রাখলো, যেন আমি না দেখি। আমার মনের সন্দেহ আরো গাঢ় হলো। নিশিতার সঙ্গে কি তার এখনো যোগাযোগ আছে? আমি জিজ্ঞেস করতে গিয়েও ও থেমে গেলাম। তার মুখের দিকে তাকিয়ে বুঝলাম এখনই প্রশ্ন করলে সে আরো দূরে সরে যাবে। আমি শুধু বললাম, আরিয়ান তুমি ক্লান্ত, একটু রেস্ট নাও। সে কিছু না বলে ঘরে চলে গেল। পরদিন সকালে আমি আরিয়ানের জন্য তার পছন্দের একটা গান বাজালাম। সে একবার হেডফোন খুলে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি ভাবলাম হয়তো এই ছোট ছোট প্রচেষ্টা তার মনে একটু জায়গা করে দেবে, কিন্তু তার চোখে সেই একই দূরত্ব। আমি তার ঘরে গিয়ে তার টেবিল গোছাতে গেলাম। তখন দেখলাম তার ডায়েরিতে একটা পুরানো ছবি। ছবিতে আরিয়ান আর একটা মেয়ে, যাকে দেখে আমার বুকটা কেঁপে উঠল। এটা কি নিশিতা? আমি ছবিটা হাতে নিতে গেলাম, কিন্তু ঠিক তখনই আরিয়ান ঘরে ঢুকল। এটা কি করছো? তার গলায় রাগ। আমি তাড়াতাড়ি বললাম, শুধু গোছাচ্ছিলাম। কিন্তু তার চোখের সন্দেহ দেখলাম। আরিয়ানের বাবা একদিন আমাকে ডেকে বললেন, তানভি তুমি অনেক ভালো মেয়ে। আরিয়ানের জীবনে একটা ভুল হয়েছিল, কিন্তু তুমি তাকে সঠিক পথে আনতে পারবে। আমি জিজ্ঞেস করতে চাইলাম সেই ভুলটা কি, কিন্তু তিনি আর কিছু বললেন না। আমার মনে একটা রহস্য জমতে শুরু করল। আরিয়ানের অতীতে কি ঘটেছিল? নিশিতার সঙ্গে তার সম্পর্ক কতটা গভীর ছিল? আমি ঠিক করলাম আমি এই রহস্যের উত্তর খুঁজব, কিন্তু ধৈর্য ধরে। একদিন রাতে আমি আরিয়ানের ফোনের কাছে গেলাম। সে তখন ঘুমাচ্ছিল। আমি জানি তার ফোন চেক করা ঠিক নয়, কিন্তু আমার মনের অস্থিরতা আমাকে থামতে দিল না। ফোনে নিশিতার সঙ্গে তার কিছু পুরানো মেসেজ দেখলাম। সেগুলো পরে আমার মনে হলো আরিয়ান এখনো তাকে ভুলতে পারেনি। একটা মেসেজ এসে লিখেছিল, তুমি কেন চলে গেলে নিশিতা? আমার চোখে জল এলো, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। আমি ঠিক করলাম আমি আরিয়ানের মন জয় করব, তার অতীতের ছায়া মুছে দেব। আরিয়ানের আচরণ আমাকে প্রতিদিন নতুন করে ভাবায়। তার দূরত্ব, তার নীরবতা, তার চোখের রহস্যময় দৃষ্টি, এসব যেন আমাকে একটা গল্পের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি তার জন্য একটা ছোট্ট উপহার কিনলাম, তার পছন্দের একটা বই রাতে টেবিলে রাখলাম। ভেবেছিলাম হয়তো এটা তার মন গলাবে, কিন্তু সে শুধু একবার তাকিয়ে বলল, এসবের দরকার নেই। আমি হাসলাম, কিন্তু মনে মনে বললাম, আরিয়ান তুমি যতই দূরে থাকো আমি তোমার কাছে যাব। এই রহস্যময় টানা পড়েন আমাদের মাঝে একটা অদৃশ্য বন্ধন তৈরি করছে, যা আমি এখনো পুরোপুরি বুঝতে পারছি না। আরিয়ানের আচরণ আমাকে প্রতিদিন নতুন করে ভাবতে বাধ্য করে।
তার নীরবতার মাঝে যেন একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আমি সকালে তার জন্য তার পছন্দের ফলের জুস তৈরি করলাম, ভেবেছিলাম হয়তো এই ছোট্ট যত্ন তার মুখে একটু হাসি ফোটাবে, কিন্তু সে শুধু এক চুমুক খেয়ে বলল আমি তাড়াতাড়ি বেরোবো। তার চোখে সেই একই দূরত্ব, যেন আমি তার জীবনে একটা অপ্রয়োজনীয় অংশ। আমি হাসার চেষ্টা করে বললাম, আরিয়ান তুমি একটু সময় দাও, আমরা কথা বলতে পারি। কিন্তু সে কিছু না বলে ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেল। আমার মনে একটা প্রশ্ন জাগলো, এই দূরত্বের পিছনে কি শুধুই নিশিতা নাকি আরো কিছু আছে? দুপুরে আমি আরিয়ানের মায়ের সঙ্গে কথা বলতে গেলাম। চাচি আমাকে খুব স্নেহ করেন, তিনি বললেন, তানভি তুমি অনেক ধৈর্যশীল, আরিয়ানের মনটা একটু জটিল, কিন্তু তুমি তাকে বদলাতে পারবে। আমি জিজ্ঞেস করতে চাইলাম নিশিতার কথা, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারলাম না। চাচি নিজেই বললেন, আরিয়ানের অতীতে একটা ভুল হয়েছিল, তবে তুমি তার জন্য নতুন আলো। আমার মনে হলো তিনি কিছু লুকাচ্ছেন। আমি শুধু হাসলাম আর ভাবলাম এই রহস্য আমাকে নিজেই খুঁজে বের করতে হবে। একদিন বিকেলে আরিয়ানের বন্ধু সজীব আবার এলো। সে আমাকে দেখে হেসে বলল, তানভি তুমি তো আরিয়ানের জন্য অনেক কিছু করছো, ও একদিন বুঝবে। আমি সাহস করে বললাম, সজীব আরিয়ানের জীবনে কি কেউ আছে? সে একটু থমকে গেল, তারপর বলল, আরিয়ানের অতীতে কিছু জটিলতা ছিল, তবে তুমি এখন তার জীবন। তার কথায় আমার মনে আরো সন্দেহ জাগল। নিশিতার নামটা আমি উত্থাপন করতে চাইলাম, কিন্তু সজীব কথা ঘুরিয়ে চলে গেল। আমি ভাবলাম এই রহস্য আরো গভীর হচ্ছে। এক রাতে আরিয়ান অফিস থেকে ফিরল খুব ক্লান্ত হয়ে। আমি তার জন্য ডিনার তৈরি করে রেখেছিলাম, তার পছন্দের মুরগির কোরমা। সে খেতে বসলো, কিন্তু তার ফোনটা বেজে উঠল। আমি লক্ষ্য করলাম সে তাড়াতাড়ি ফোনটা নিয়ে উঠে গেল। আমি দূর থেকে শুনলাম সে বলছে, নিশিতা এখন কথা বলা যাবে না। আমার হৃদয় যেন ছিঁড়ে গেল। সে কি এখনো নিশিতার সঙ্গে যোগাযোগ রাখছে? আমি টেবিলে গিয়ে তার পাশে বসলাম। বললাম, আরিয়ান তুমি ঠিক আছো তো? সে শুধু বলল, হ্যাঁ ঠিক আছি, কিন্তু তার চোখে একটা দুঃখ লুকিয়েছিল। পরদিন আমি আরিয়ানের জন্য তার পছন্দের একটা শার্ট কিনলাম। ভেবেছিলাম এটা তাকে একটু খুশি করবে। রাতে যখন আমি শার্টটা তাকে দিলাম, সে শুধু বলল, এটা দরকার ছিল না। আমি হাসলাম, বললাম, তোমার পছন্দের জিনিস দেখলে আমার মন ভালো হয়। তার চোখে একটা ক্ষণিকের নরম ভাব দেখলাম, কিন্তু পরক্ষণে সে আবার তার ঘরে চলে গেল। আমার মনে হলো তার মনের দরজা একটু খুলছে, কিন্তু সেখানে এখনো একটা দেওয়াল আছে। আমি ঠিক করলাম আমি এই দেওয়াল ভাঙব। একদিন সকালে আমি আরিয়ানের ডায়েরিটা আবার দেখলাম। এবার আমি একটা পুরানো চিঠি পেলাম, যেখানে লেখা ছিল, আরিয়ান তুমি আমার জন্য সবকিছু ছিলে। চিঠিটা নিশিতার নামে সই করা। আমার হাত কাঁপাতে লাগলো। এই চিঠি কি আরিয়ানের এই আচরণের কারণ? আমি চিঠিটা যেখানে ছিল সেখানে রেখে দিলাম। আরিয়ান যখন ঘরে ঢুকলো আমি তাকে দেখে হাসলাম, কিন্তু আমার মনে একটা ঝড় চলছিল। আমি ঠিক করলাম আমি তার অতীত জানবো, কিন্তু তাকে এখনই কিছু বলবো না। আরিয়ানের বোন তানিয়া আবার এলেবার আমি তার কাছে সরাসরি জিজ্ঞেস করলাম, তানিয়া নিশিতাকে? তানিয়া একটু অস্বস্তিতে পড়ল, তারপর বলল, তানভি নিশিতা আরিয়ানের অতীত, তুমি বর্তমান, তাই এটা নিয়ে ভেবো না। তার কথায় আমার মনে একটু শান্তি এল, কিন্তু সন্দেহ কমল না। আমি ভাবলাম আরিয়ানের মনের এই রহস্য আমাকে ধীরে ধীরে খুঁজে বের করতে হবে। আমি তার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করলাম, তার পছন্দের একটা গানের সিডি। আমি ভাবলাম এটা হয়তো তার মন ছুবে। রাতে আরিয়ান যখন বাসায় ফিরল আমি সিডিটা তার টেবিলে রাখলাম। সে দেখে একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। আমি বললাম, আরিয়ান এটা শুনলে তোমার মন ভালো হবে। সে শুধু মাথা নাড়ল। আমি লক্ষ্য করলাম তার চোখে একটা অদ্ভুত দ্বিধা। এই দ্বিধার পিছনে কি লুকিয়ে আছে? আমার মনে একটা অদৃশ্য টান জাগল, যেন আমি তার মনের কাছাকাছি যাচ্ছি, কিন্তু এখনো অনেক পথ বাকি। এই রহস্যময় আচরণ আমাদের মাঝে একটা অদ্ভুত বন্ধন তৈরি করছে, যা আমি এখনো পুরোপুরি বুঝতে পারছি না। আরিয়ানের মনের রহস্য যেন আমাকে প্রতিদিন আরো গভীরে টানছে। আমি তার জন্য ছোট ছোট কাজ করে যাচ্ছি, ভেবে যে হয়তো এই যত্ন তার মনে একটু জায়গা করে দেবে। আজ সকালে আমি তার জন্য তার পছন্দের ডিমের অমলেট আর পরোটা বানালাম।
টেবিলে রাখার সময় আমি বললাম, আরিয়ান, এটা তোমার পছন্দের, একটু খেয়ে দেখো। সে একবার তাকিয়ে শুধু বলল, আমার তারা আছে, পরে খাব। তার কথায় আমার মন ভারী হলো, কিন্তু আমি হাসলাম। তার চোখে একটা ক্ষণিকের দ্বিধা দেখলাম, যেন সে আমার প্রচেষ্টা লক্ষ্য করছে কিন্তু কিছু বলতে চায় না। আমার মনে হলো তার এই নির্ভরতার পিছনে কোন গল্প লুকিয়ে আছে। দুপুরে আমি আরিয়ানের অফিসে আবার খাবার নিয়ে গেলাম। এবার আমি তার প্রিয় মাছের কারি আর ভাত তৈরি করেছিলাম। অফিসে পৌঁছে দেখি সে একা তার ডেস্কে বসে কিছু কাগজপত্র দেখছে। আমি হেসে বললাম, আরিয়ান, তুমি সকালে খাওনি, এটা একটু খেয়ে নাও। সে অবাক হয়ে তাকালো, তারপর বলল, তানভি, তুমি এত কষ্ট করো কেন? আমি তো ঠিক আছি। তার কথায় একটা নরম সুর ছিল যা আমাকে একটু আশা দিল। আমি বললাম, তোমার জন্য এটা কষ্ট নয় আরিয়ান। সে চুপ করে খেতে শুরু করলো, আর আমি লক্ষ্য করলাম তার চোখে একটা অদ্ভুত চমক। এই মুহূর্তে আমি যেন তার মনের কাছাকাছি এসেছি। বিকেলে আরিয়ানের বন্ধু সজীব ফোন করল। সে আমাকে বলল, তানভি, তুমি আরিয়ানের জন্য যা করছো সেটা ও লক্ষ্য করছে। ও একটু সময় নিচ্ছে, তবে তুমি ধৈর্য ধরো। আমি বললাম, সজীব, আরিয়ানের অতীতে কি হয়েছিল? নিশিতার সঙ্গে কি ঘটেছিল? সজীব একটু চুপ করে বলল, এটা আরিয়ানের বলা উচিত। তবে আমি শুধু বলব, তুমি ওর জন্য সঠিক মানুষ। তার কথায় আমার মনে আরো প্রশ্ন জাগল। আমি ঠিক করলাম, আমি আরিয়ানের মনের গভীরে যাব, কিন্তু তাকে চাপ দেব না। আমার মনে একটা অদৃশ্য টান যাচ্ছে, যেন আমি তার কাছাকাছি যাচ্ছি। একদিন রাতে আরিয়ান বাসায় ফিরল খুব দেরি করে। আমি তার জন্য খাবার গরম করে রেখেছিলাম। সে টেবিলে বসে খেতে খেতে বলল, তানভি, তুমি এত কিছু করো কেন? আমি তো বলেছি আমার এসব দরকার নেই। আমি হাসলাম, বললাম, তুমি আমার স্বামী আরিয়ান, তোমার যত্ন নেওয়া আমার দায়িত্ব। সে চুপ করে গেল, তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। আমি লক্ষ্য করলাম তার ফোনে আবার একটা মেসেজ এল। সে তাড়াতাড়ি ফোনটা উল্টে রাখলো। আমার মনে সন্দেহ জাগলো, এটা কি নিশিতা? আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। আমি জানি এখন প্রশ্ন করলে সে আরো দূরে সরে যাবে। পরদিন আমি আরিয়ানের জন্য তার পছন্দের একটা ফুলের গাছ কিনলাম। ভেবেছিলাম এটা তার ঘরে রাখলে হয়তো তার মন একটু হালকা হবে। আমি গাছটা তার টেবিলে রাখলাম আর বললাম, আরিয়ান, এটা তোমার জন্য। তুমি তো ফুল পছন্দ করো। সে একবার তাকিয়ে বলল, এটা কি দরকার ছিল? কিন্তু আমি লক্ষ্য করলাম সে গাছটার দিকে একটু বেশি সময় তাকালো। আমার মনে হলো আমার এই ছোট ছোট প্রচেষ্টা তার মনে একটু জায়গা করে দিচ্ছে। আমি ভাবলাম আমি এভাবেই এগিয়ে যাব। একদিন আরিয়ানের মা আমাকে ডেকে বললেন, তানভি, তুমি আরিয়ানের জন্য অনেক কিছু করছো। ওর জীবনে একটা ভুল হয়েছিল, কিন্তু তুমি ওকে সঠিক পথে নিয়ে আসবে। আমি জিজ্ঞেস করলাম, চাচি, সেই ভুলটা কি? তিনি শুধু বললেন, সময় হলে আরিয়ান নিজেই বলবে। আমার মনে আরো রহস্য জমা। আমি ভাবলাম, নিশিতার সঙ্গে কি হয়েছিল? আরিয়ান কেন এখনো তাকে ভুলতে পারছে না? আমি ঠিক করলাম আমি তার মনের কাছে যাব, কিন্তু তাকে সময় দেব। রাতে আমি আরিয়ানের ঘরের কাছে গিয়ে দেখলাম সে তার ডায়েরিতে কিছু লিখছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সে লিখছিল, তারপর হঠাৎ ডায়েরিটা বন্ধ করে দিল। আমি বললাম, আরিয়ান, তুমি ঠিক আছো তো? সে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু তার গলায় একটা দুঃখ ছিল। আমি ভাবলাম তার এই দুঃখের পিছনে কি আছে। আমি তার কাছে গিয়ে বললাম, তুমি যদি কখনো কথা বলতে চাও, আমি আছি। সে শুধু মারল। আমার মনে একটা অদৃশ্য আকর্ষণ জাগল, যেন আমি তার মনের কাছাকাছি যাচ্ছি, কিন্তু এখনো অনেক দূর। পরদিন সকালে আমি আরিয়ানের জন্য তার পছন্দের একটা প্লেলিস্ট তৈরি করলাম। আমি ভাবলাম হয়তো এই গানগুলো তার মন হালকা করবে। আমি তার ঘরে গিয়ে বললাম, আরিয়ান, এটা শুনো, তোমার পছন্দের গান। সে একবার হেডফোন লাগিয়ে শুনল, তারপর বলল, থ্যাঙ্কস। এই প্রথম সে আমাকে ধন্যবাদ দিল। আমার মনে একটু আশা জাগল। আমি ভাবলাম এই রহস্যময় টান আমাদের মাঝে একটা বন্ধন তৈরি করছে, যা আমি ধীরে ধীরে বুঝতে পারছি। কিন্তু নিশিতার ছায়া এখনো আমার মনে একটা প্রশ্ন হয়ে আছে।
আরিয়ানের সেই প্রথম ধন্যবাদ আমার মনে একটু আলো জ্বালিয়েছে, কিন্তু তার মনের রহস্য এখনো আমার কাছে ধোঁয়া আসার মতো। সকালে আমি তার জন্য তার পছন্দের সবজি দিয়ে পরোটা বানালাম। টেবিলে রাখার সময় আমি বললাম, আরিয়ান তুমি এটা খুব পছন্দ করো, তাই ভাবলাম আজ বানাই। সে একটু তাকিয়ে বলল, তুমি অনেক কিছু করো তানভি। তার গলায় একটা নরম সুর ছিল যা আমার মনে আশা জাগাল, কিন্তু পরক্ষণে সে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেল। আমার মনে হলো তার মনের দরজা একটু খুললেও এখনো অনেক কিছু লুকিয়ে আছে। দুপুরে আমি আরিয়ানের জন্য তার প্রিয় চা বানিয়ে তার ঘরে নিয়ে গেলাম। সে টেবিলে বসে কিছু কাগজপত্র দেখছিল। আমি চায়ের কাপ রেখে বললাম, আরিয়ান একটু ব্রেক নাও, এটা তোমার পছন্দের মশলা চা। সে একটু হেসে বলল, তুমি এত যত্ন করো কেন? আমি হাসলাম, বললাম, কারণ তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। তার চোখে একটা ক্ষণিকের চমক দেখলাম, যেন আমার কথা তার মনে কিছু জাগিয়েছে। কিন্তু সে শুধু চা খেয়ে আবার কাজে মন দিল। আমার মনে হলো আমি তার কাছাকাছি যাচ্ছি, কিন্তু নিশিতার ছায়া এখনো আমার মনকে কাঁপায়। বিকেলে আরিয়ানের বোন তানিয়া ফোন করল। আমি তাকে বললাম, তানিয়া, আরিয়ান একটু বদলাচ্ছে, কিন্তু আমার মনে হয় তার মনে এখনো কিছু লুকিয়ে আছে। তানিয়া বলল, তানভি তুমি ঠিক পথে আছো। আরিয়ানের অতীতে নিশিতার সঙ্গে একটা ভুল হয়েছিল, কিন্তু ও ধীরে ধীরে বুঝবে তুমি ওর জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি জিজ্ঞেস করলাম, সেই ভুলটা কি তানিয়া? সে শুধু বলল, ও নিজে বলবে, তুমি ধৈর্য ধরো। তার কথায় আমার মনে আরো প্রশ্ন জাগল। আমি ঠিক করলাম আমি আরিয়ানের মনের গভীরে যাব, কিন্তু তাকে সময় দেব। একদিন রাতে আরিয়ান অফিস থেকে ফিরোজ খুব ক্লান্ত হয়। আমি তার জন্য তার পছন্দের মাংসের কারি আর নান রুটি তৈরি করেছিলাম। সে খেতে বসে বলল, তানভি তুমি এত কিছু করো, আমি বুঝি না কেন। আমি হাসলাম, বললাম, তোমার জন্য এটা আমার ভালোবাসা। সে চুপ করে গেল, তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। আমি লক্ষ্য করলাম তার ফোনটা আবার বেজে উঠল। সে তাড়াতাড়ি ফোনটা নিয়ে বাইরে গেল। আমি দূর থেকে শুনলাম সে বলছে, নিশিতা এখন কথা বলতে পারবো না। আমার মন ভারী হয়ে গেল। সে কি এখনো নিশিতার সঙ্গে যোগাযোগ রাখছে? পরদিন আমি আরিয়ানের জন্য তার পছন্দের একটা পারফিউম কিনলাম। ভেবেছিলাম এটা হয়তো তার মন হালকা করবে। আমি তার ঘরে গিয়ে পারফিউমটা রাখলাম আর বললাম, আরিয়ান এটা তোমার জন্য। আমার মনে হয় এটা তোমাকে ভালো লাগবে। সে একটু তাকিয়ে বলল, তুমি এত কিছু করো তানভি। তার গলায় একটা নরম সুর ছিল। আমি হাসলাম, কিন্তু আমার মনের সন্দেহ জাগল। সে কি আমার যত্ন গ্রহণ করছে নাকি এখনো নিশিতার কথা ভাবছে? আমি ঠিক করলাম আমি তার মন জয় করব ধীরে ধীরে। একদিন সন্ধ্যায় আরিয়ানের বাবা আমাকে ডেকে বললেন, তানভি তুমি আরিয়ানের জন্য অনেক করছো। ওর জীবনে একটা ভুল হয়েছিল, কিন্তু তুমি ওকে সঠিক পথে নিয়ে আসবে। আমি বললাম, চাচা আমি চেষ্টা করছি, কিন্তু আরিয়ানের মনের কথা আমি বুঝতে পারছি না। তিনি শুধু বললেন, সময় সব বুঝিয়ে দেবে। আমার মনে আরো রহস্য জমা। নিশিতার সঙ্গে কি হয়েছিল? আমি ভাবলাম আমি এই রহস্য খুঁজে বের করব, কিন্তু তাকে চাপ দেব না। রাতে আমি আরিয়ানের ঘরের কাছে গিয়ে দেখলাম সে একটা পুরানো ছবি হাতে নিয়ে বসে আছে। ছবিতে সে আর নিশিতা না। আমার বুক কেঁপে উঠল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সে ছবিটা রেখে দিয়ে বলল, তানভি তুমি এখানে? আমি হাসলাম, বললাম, শুধু দেখতে এসেছিলাম, তুমি ঠিক আছো কিনা। সে কিছু না বলে মারল। আমার মনে হলো তার মনে একটা ঝড় চলছে। আমি বললাম, আরিয়ান আমি তোমার পাশে আছি, যখনই তুমি কথা বলতে চাইবে। সে শুধু চুপ করে রইল। পরদিন আমি আরিয়ানের জন্য তার পছন্দের একটা বই কিনলাম। আমি ভাবলাম এটা হয়তো তার মন হালকা করবে। আমি বইটা তার টেবিলে রাখলাম আর বললাম, আরিয়ান এটা পড়লে তোমার ভালো লাগবে। সে একটু তাকিয়ে বলল, থ্যাঙ্কস তানভি। এই দ্বিতীয়বার সে আমাকে ধন্যবাদ দিল। আমার মনে আশা জাগলো। আমি ভাবলাম এই রহস্যময় টান আমাদের মাঝে একটা বন্ধন তৈরি করছে, কিন্তু নিশিতার ছায়া এখনো আমার মনে একটা প্রশ্ন হয়ে রয়েছে। আমি ঠিক করলাম আমি ধৈর্য ধরে এগিয়ে যাব।